প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। বেশ কয়েক বছর আগের কথা, ঢাকার কোনো একটি স্কুল অ্যান্ড কলেজে পড়াচ্ছিলাম। তো সেখানে সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান অনেক চেষ্টা করে ঢাকার প্রেস্টিজিয়াস স্কুল ভিকারুন্নেসা নূন, সেই স্কুলের ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ভাইস প্রিন্সিপালকে, যিনি আবার ভিকারুন্নেসা নূনের কোনো শাখায় প্রিন্সিপালও ছিলেন, তাকে নিয়ে আসলেন আমার সেই প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ সেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। অনেক কাঠখুট পুড়িয়ে দৌড়ঝাঁপ করে তাকে নিয়ে আসলেন প্রিন্সিপাল হিসাবে, সেই প্রতিষ্ঠানের প্রাইমারি সেকশনের হেড হিসাবে নিয়ে আসলেন। তো যেই প্রতিষ্ঠানটির কথা বলছি সেটি স্কুল অ্যান্ড কলেজ, প্লে গ্রুপ থেকে শুরু করে কলেজ পর্যন্ত পড়বার সেখানে সুযোগ আছে। এমনকি কলেজের পরেও বিদেশি কয়েকটি ইউনিভার্সিটির সঙ্গে অ্যাফিলিয়েশন আছে। তো সেই সুবাদে ডিস্টেন্স লার্নিং বা এভাবে পড়াশোনার সুযোগ আছে বিদেশি কিছু প্রতিষ্ঠানের সঙ্গে। তো সেই প্রতিষ্ঠানে প্রাইমারি সেকশনের হেড হিসাবে ভিকারুন্নেসার সাবেক ভাইস প্রিন্সিপাল এবং সামটাইম প্রিন্সিপাল তাকে নিয়ে আসা হলো। তিনি একজন লেডি, বিদুষী নিঃসন্দেহে এবং অভিজ্ঞ। তো তাকে নিয়ে এসে সেই প্রতিষ্ঠানের একটি অডিটোরিয়ামে প্রাইমারি সেকশনের শিক্ষকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল। তো প্রথম পরিচয়ে তিনি সেই শিক্ষিকাকে সারপ্রাইজ দেবার জন্যে কিংবা ইমপ্রেস করবার জন্যে তার প্রতিষ্ঠানের শিক্ষকরা কতটা অ্যাক্টিভ, কী কাজ করেন সেটি বোঝাবার চেষ্টা করছিলেন। তো তারই অংশ হিসেবে তিনি সেই শিক্ষিকাকে বললেন আপা, আপা বলে সম্বোধন করেন, আমরাও করতাম। আপা, আমার শিক্ষকরা গত 1 মাস ধরে খেটে খুঁটে প্রাইমারি সেকশনের বাচ্চাদের জন্য কি নোটস তৈরি করেছে দেখুন। তো প্রত্যেক শিক্ষক এই আপা জয়েন করবার আগে 1 মাস পরিশ্রম করে শ্রেণীভিত্তিক নোট তৈরি করেছেন, বিষয়ভিত্তিক এবং শ্রেণীভিত্তিক নোট। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানা আছে সেটি কি। মূল বইয়ের বাইরে গিয়ে পয়েন্ট আকারে, বুলেট পয়েন্টে কিংবা স্টার মার্কস দিয়ে নির্দিষ্ট জায়গা হাইলাইট করে, অর্থাৎ পরীক্ষা উপযোগী লেখা, জাস্ট পরীক্ষায় লিখলে ভালো মার্কস পাওয়া যাবে, এরকম একেবারে পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি নোটস। ক্লাসে শুরু হয়নি, বাই দ্য ওয়ে বলা ভালো, বছরের শুরুতে শ্রেণী কার্যক্রম শুরু হয়নি, তার আগেই নোটস তৈরি করা হয়ে গেছে শ্রেণীভিত্তিক, বিষয়ভিত্তিক। তো সেই নোটস শেয়ার করছিলেন সে আপার সঙ্গে। তো কয়েকজন শিক্ষিকা এগিয়ে এসে খুব দ্রুত তাদের নোটস তার সামনে রাখলেন, সবার চেষ্টা তাকে ইমপ্রেস করবেন। তিনিও যাতে দেখেন যে ভিকারুন্নেসাও বড় কথা না, ঢাকায় আরও নামি দামি প্রতিষ্ঠান আছে যারা অনেক ভালো ভালো কাজ করেন। তো সে আপা 2-4 মিনিট দেখলেন নোটসগুলো। তো তিনি আবারও জিজ্ঞেস করলেন যে এগুলো কি এবং কী জন্যে। তো সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তখন বললেন যে এগুলো বাচ্চাদের জন্য তৈরি করেছেন আমাদের শিক্ষক শিক্ষিকারা অনেক খেটে, বাচ্চারা যাতে এগুলোর উপর খুব তাড়াতাড়ি পড়াশোনা করতে পারে, পুরো বই থেকে কখন ঘেটে বের করবে, কখন কি করবে, বাট এগুলো একদম রেডি করা আপা, এগুলো ওরা পেয়ে গেলে এগুলো পড়বে আর পরীক্ষায় ভালো ফলাফল করবে। তো বাই দ্য ওয়ে সেই প্রতিষ্ঠানটি বলা ভালো পরীক্ষা কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান, অর্থাৎ পরীক্ষা এবং পরীক্ষার ফলাফলের উপর খুব জোর দিয়ে থাকে। সারা বাংলাদেশের যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান ফলাফলের উপর জোর দেয় এবং প্রতিদ্বন্দ্বিতা করে, যে কোনোভাবে ছলে বলে কৌশলে ফলাফল চাই, টপ র্যাঙ্কিং প্রতিষ্ঠান হিসেবে দেখাতে চায়, তারা বোর্ডে র্যাঙ্ক করেছে, 1, 2, 3 হয়েছে, এরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি প্রতিষ্ঠান। তো সেই আপা কয়েক মিনিট চুপ করে থেকে তিনি বললেন, তো আপনার শিক্ষিকারা এসব তৈরি করে দিলেন খেটে খুঁটে, কিংবা শিক্ষকরা, তাহলে বাচ্চারা কি করবে? বাচ্চারা টেক্সট বই ভালো করে পড়বে, গল্প কবিতা বা যে যে সাবজেক্ট আছে ডিটেইলে পড়বে, পড়ে তারা গুছিয়ে লিখবে নিজের মতো করে, তাদের নোট তারাই তৈরি করবে। শিক্ষকরা গাইডলাইন দিতে পারেন, কিন্তু তারা নিজেরাই করবে সেটি। তো আপনি সব কিছু রেডি করে এনে বুলেট পয়েন্টে বাচ্চাকে দিয়ে দিলেন, সেই বাচ্চার ব্রেন তো কাজ করবে না। মার্কস পাবে আপনার এখান থেকে বাচ্চা হয়তো, কিন্তু তার ব্রেন কিভাবে কাজ করবে, সে ক্রিয়েটিভ কিভাবে হবে, এই প্রশ্ন তিনি রাখলেন। এবং তিনি বললেন এইসব কিচ্ছু লাগবে না, খবরদার কেউ এইসব দেওয়ার চেষ্টা করবেন না, বাচ্চাদের ক্রিয়েটিভিটি নষ্ট করবেন না। পরীক্ষার ব্যাপার পরে দেখা যাবে, বাচ্চারা যার যার নোট শেষে তৈরি করবে, আগে ভালো করে পড়ুক, আপনারা ভালো করে পড়ান, তারপর দেখা যাবে এসব। তো তিনি খুবই ডিসকারেজ করলেন বিষয়টি। তো চেয়ারম্যানের মন খারাপ, কারণ চেয়ারম্যানের উৎসাহ উদ্দীপনায় এই নোটস তৈরি হচ্ছিল মাস ধরে।
শেষে আপার রুমে চলে গেলেন, দায়িত্ব নিলেন। আর চেয়ারম্যান মহোদয় শিক্ষক শিক্ষিকাদের বলে দিলেন, আপা যা ইচ্ছে বলুক, আপনারা আপনাদের মতো কাজ করবেন, যা তৈরি করেছেন এগুলো বাচ্চাদের দিবেন, আপার জানবার দরকার নেই। প্রিয় দর্শক শ্রোতা, যেই আপার উপর ভরসা করে ভিত্তি করে চেয়ারম্যান মহোদয় তাকে নিয়ে আসলেন উচ্চ বেতন দিয়ে, অনেক কাঠখড় পুড়িয়ে, যে ভিকারুন্নেসার ভালো ভালো আইডিয়া তিনি কাজে লাগাবেন তার প্রতিষ্ঠানের জন্য, তিনিও বিখ্যাত হবেন। সেই বিখ্যাত স্কুলের বিখ্যাত প্রিন্সিপাল কিংবা ভাইস প্রিন্সিপালের অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ এখন তার ভালো লাগছে না। প্রথম দিনেই, প্রথম ক্ষণে, প্রথম ঘন্টায় ভালো লাগেনি, কারণ তার আইডিয়ার সঙ্গে যায়নি। তিনি সেই সাবেক বহাল রাখতে চাইছেন, পুরনো বন্দোবস্ত। শেষে সেই নোটসগুলো দেওয়া হয়েছিল বাচ্চাদের এবং বলা হয়েছিল যে এগুলো বাচ্চারা পড়বে। গার্ডিয়ানদেরও বলা হয়েছে আপার সঙ্গে শেয়ার করবার দরকার নেই, আমাদের শিক্ষকরা খেটে খুঁটে নোটস বানিয়েছে, বাচ্চারা উপকৃত হবে, এগুলো হবে, এবং হয়েছে। আচ্ছা, এইবার মূল আলোচনায় আসি। থাম্বনেইলে এই বিষয়ে কথা বলবো এমন কথা ছিল না, বাট বলতে হয়েছে। এবার মূল কথায় আসি। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এখন হাম আমাদের প্রচণ্ড ভীত সন্ত্রস্ত করে রেখেছে। আমাদের শিশুরা প্রতিনিয়ত মারা যাচ্ছে দুঃখজনকভাবে। তো সেই হাম মোকাবেলায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মানছে না স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। এই বিষয়ে প্রথম আলো একটি রিপোর্ট করেছে গতকাল, ডিটেইলড খুব রিপোর্টটি, খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক শ্রোতা। সেই রিপোর্ট থেকে জানতে পারলাম যে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর সরকারি বিশেষজ্ঞদের পরামর্শই তারা মানছে না। এবং বিশেষজ্ঞরা সম্প্রতি গত 12 এপ্রিল দুজন স্বাস্থ্য বিশেষজ্ঞ সারা বাংলাদেশের, যারা স্বনামে খ্যাত, এর মধ্যে একজন হলেন ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের চেয়ারপারসন ফিরদৌসী কাদরি, খুবই হাই প্রোফাইল জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আর আরেকজন হলেন ন্যাশনাল ভেরিফিকেশন কমিটি ফর মেজলস অ্যান্ড রুবেলা এলিমিনেশন, সংক্ষেপে বলা হয় এনভিসি, অর্থাৎ হাম, রুবেলা এইসব নিয়ে কাজ করে যে সংস্থাটি, সেই সংস্থার চেয়ারপারসন এবং একই সঙ্গে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর সাবেক পরিচালক প্রফেসর মাহমুদুর রহমান, এই দুই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের উপস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি উচ্চ পর্যায়ের যৌথ সভা হয়েছে। সেই সভায় বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন সরকারকে এই মুহূর্তে হাম মোকাবেলায় কী কী করতে হবে। গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বিষয়টি, এবং এক্সপার্ট অ্যাডভাইস, বিশেষজ্ঞদের পরামর্শ। আচ্ছা, তো সেখানে ফিরদৌস কাদরির কথা বলছিলাম, তার সই করা কার্য বিবরণীতে পরামর্শগুলো দেওয়া হয়েছে। আর সেই পরামর্শ হলো যে একটি বহুপক্ষীয় কমিটি গঠন করতে হবে অনতিবিলম্বে, বহুপক্ষীয়, যেখানে অনেক পক্ষ, অনেক ধরনের স্টেক হোল্ডার্সরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত থাকবেন। তো কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে থাকবেন শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ, রোগতত্ত্ববিদ, ভাইরাস বিশেষজ্ঞ, ল্যাবরেটরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের বিশেষজ্ঞরা, এবং দ্রুত কমিটিটি গঠন করতে বলা হয়েছে। তো এই যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, এই সিদ্ধান্ত বিষয়ে আমাদের স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবকে প্রথম আলোর পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল 23 এপ্রিল, দুদিন আগে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে উচ্চ পর্যায়ের একটি মিটিং হয়েছিল স্বাস্থ্য বিশেষজ্ঞদের, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে, সেই মিটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল বলে আমরা জেনেছি। সেগুলোর কার্যকারিতা কি, কতটুকু বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে। তো স্বাস্থ্যমন্ত্রী প্রথম আলোকে অবাক করে দিয়ে উত্তর দিয়েছেন যে সেই মিটিংয়ের সিদ্ধান্ত তিনি জানেন না, তাকে জানানো হয়নি। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, কারণ আমাদের এই স্বাস্থ্যমন্ত্রীকে আমি বেশ অ্যাক্টিভ দেখছি, আমি আমার একাধিক এপিসোড তাকে নিয়ে বানিয়েছি, যথেষ্ট বয়স হয়েছে তার, বাট তারপরও তিনি যথেষ্ট অ্যাক্টিভ, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন, কিছু কাজ করছেন স্বাস্থ্য খাতে। তো তিনি জানালেন তাকে জানানো হয়নি, সেই সুপারিশ বিষয়ে তিনি জানেন না। এবং 12 তারিখে মিটিং হয়েছে, আজকে 25 তারিখ, 2 সপ্তাহ হয়েছে। এই 2 সপ্তাহেও তিনি জানতে পারেননি সিদ্ধান্তগুলো কি হয়েছে। এটি কি বিশ্বাস করা যায়? বাট বিশ্বাস করতে হবে। আচ্ছা, তো প্রথম আলো এই বিষয়ে কথা বলেছে। এই যৌথ সভায় 12 এপ্রিল উপস্থিত ছিলেন এমন আরও 2 জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে। তো তারা জানিয়েছেন যে স্বাস্থ্য অধিদপ্তর এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কর্মকর্তাদের
এই বিষয়ে সক্রিয়তার যথেষ্ট ঘাটতি আছে এবং তারা বিস্ময় প্রকাশ করেছেন যে এটি কী করে সম্ভব যে স্বাস্থ্যমন্ত্রীকে এখনও এই সিদ্ধান্তগুলো আমাদের দেয়া এই কমিটির দেয়া সিদ্ধান্তগুলো জানানো হলো না, তারা বিস্ময় প্রকাশ করেছে। আরেকজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবু জামিল ফয়সাল প্রথম আলো ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তিনিও বিস্ময় প্রকাশ করে বলেছেন যে এই সুপারিশ কি করে মন্ত্রী জানলেন না বা কমিটি এখনো কেন হলো না। তিনি এখানে সুস্পষ্টভাবে কর্তব্য অবহেলা কথা বলেছেন। তো এখন কথা হলো, তাহলে বিশেষজ্ঞ কমিটির মিটিং কেন হলো, সেই মিটিংয়ের সিদ্ধান্তগুলো আসলো কেন, আর আসলোই যদি তাহলে সেগুলো বাস্তবায়নের নাম নেই কেন? প্রিয় দর্শক শ্রোতা, আমি যে গল্প শুরুতেই ফেঁদেছিলাম আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, নিশ্চয়ই ডটগুলো আপনারা এখন মেলাতে পারবেন। অর্থাৎ আমরা সব জায়গায় সেই সাবেক বহাল রাখতে চাইছি, কোনো রকমের পরিবর্তন, কোনো রকমের সংস্কার আমাদের গায়ে সয় না, আমাদের গায়ে কাটা দেয়, আমাদের ভালো লাগে না। আমরা পুরনো বন্দোবস্তে আমরা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চাইছি না। পুরনো আঁকড়ে ধরে থাকবার প্রবণতা সব জায়গায়, সর্বগ্রাসী এই প্রবণতা। কিন্তু এখন তো যেই বিষয় নিয়ে আমরা ডিল করছি, স্ট্রাগল করছি, পুরো দেশের মানুষ আতঙ্কে আছেন। শিশুরা কিভাবে নিষ্পাপ চাঁদের মতো শিশুগুলো একে একে আমরা হারিয়ে ফেলছি। 200-র উপর হবে সেই সংখ্যা শিশু মারা গেছে গত মার্চ থেকে শুরু করে, মার্চের মাঝামাঝি থেকে শুরু হয়েছে এই হামের উপদ্রব কিংবা প্রাদুর্ভাব যেটাই বলি। এই সময়টাতে 200-র মতো শিশু মারা গেছে। তারা হয় হাম রোগে আক্রান্ত হয়েছে, ডায়াগনোসিসে সরাসরি হামের কথা এসছে, না হলে হাম লাইক সিমটমস, হামের মতো উপসর্গ। তো এই পরিস্থিতিতে এই হাম মোকাবেলা করবার জন্য এই কমিটি গঠন করা হয়েছিল উচ্চ পর্যায়ের। সেই কমিটি এক্সপার্ট অ্যাডভাইসও করেছে, কিন্তু সেই অ্যাডভাইস বাস্তবায়িত হচ্ছে না। আর হবে কি করে? মন্ত্রী জানেন না। এখানে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে আসলে, যে মন্ত্রী জানেন না, মন্ত্রী কি জানবার চেষ্টা করেছেন? আমি তার প্রশংসা করছিলাম একটু আগেও, পজিটিভ কিছু কাজ তিনি ইদানিং করেছেন। কিন্তু এই বিষয়ে যে একটি টেকনিক্যাল কমিটি উচ্চ পর্যায়ের একটি যৌথ সভায় তারা এরকম সিদ্ধান্ত নিয়েছে গুরুত্বপূর্ণ, যদি তাকে জানানো নাও হয়ে থাকে, তিনি নিজের থেকে জানতে চাননি কেন? নিশ্চয়ই এটুকু তিনি জানতেন যে একটি টেকনিক্যাল কমিটি কাজ করছে, হাম মোকাবেলা বিষয়ক কিছু পরামর্শ কিংবা অ্যাডভাইস তারা দিচ্ছে বা সুপারিশ তৈরি করছে। তাহলে তাকে যদি জানানো নাও হয়, তিনি কি নিজে জানবার চেষ্টা করেছেন? এই প্রশ্নগুলো কিন্তু থাকছে এবং এই প্রশ্নগুলোর উত্তর আমাদের পাওয়া জরুরি। এইভাবে একে একে শিশুরা প্রাণ হারাবে, আমরা এটি সহ্য করতে পারবো না। কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে তারা যদি কোনো অবহেলা করে থাকেন, এবং অবহেলা সুস্পষ্ট, এখন অবহেলা কোন তরফ থেকে হয়েছে? স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যমন্ত্রীকে জানাননি, স্বাস্থ্যমন্ত্রী জানতে চাননি বিষয়টি আসলে কি। তো যা কিছু হোক, মনে করি বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছেন, তারা একটি কমিটি উচ্চ পর্যায়ে গঠন করবার কথা বলেছেন, সব সেক্টরের স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে, সব ডিসিপ্লিনের, সব এরিয়ার। সেইটি অনতিবিলম্বে গঠিত হওয়া দরকার এবং তারা কি পরামর্শ দেন সেই অনুযায়ী পরিস্থিতি মোকাবেলা করবার জন্য কার্যকর সিদ্ধান্ত দরকার এবং বাস্তবায়ন দরকার সেগুলো। কারণ আমরা চাই না আমাদের শিশুরা এভাবে হারিয়ে যাক একে একে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।